ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে তুমুল সংঘর্ষ, মারামারিতে জড়ায় ২ ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ। মহাসড়ক ৫ ঘন্টা বন্ধ থাকায় ভোগান্তি। ৮-১০ গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে। আসার পরে প্রচন্ড কাজে লাগছে এবং এখানে আমি ২ ঘন্টা বসা। সারা দেশে একযোগে শিশুদের খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল। ১,২০,০০০ কেন্দ্রে দিনভর চলে কার্যক্রম। শেরপুরের সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে পাহাড় কেটে পাথর ও বালু উত্তোলন, ধ্বংসের পথে শালবন, ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। বন খেকু পাহাড় খেকুদের তাণ্ডবে আমাদের এই বন রক্ষীরাও অনিরাপদ। একত্রিত হয়ে আমাদের উপরে আমার স্টাফ সহ দুজনের উপর অতর্কিত হামলা করে। নেত্রকোনা সদর ও বারহাট্টার কংস নদের ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। স্থায়ী সমাধানের অপেক্ষায় পাড়ের বাসিন্দারা। গ্রামে ঘর বাড়ি ভাঙানি চলে যাচ্ছে নদীতে, একপাশে ভেঙেই যাচ্ছে, ভাঙতে ভাঙতে মনে করেন যে শেষ পর্যায়ে চলে আসছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাগলের ওজন বৃদ্ধিতে পাইপের মাধ্যমে পানি পান করানোর ঘটনায় ২ জন আটক। গবাদি পশুর সাথে নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইনের প্রয়োগ দাবি। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। এতে ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কে প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংঘর্ষ থামলেও এলাকায় পরিস্থিতি থমথমে। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। হাতে ঢাল, সুরকি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের ২ পাশে জড়ো হন হাজারো মানুষ। কিছুক্ষণ পরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মানিকদহ ইউনিয়নের সুলতান মাতবর ও মজিব মাতবরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের সিরু মাতব্বর, কামাল মাতব্বর, জাহিদ মাতব্বরের সমর্থকদের মধ্যে। সেই বিরোধের জেরেই এবার হামিরদি ইউনিয়নের মহেশরদি মৌজার ১১ গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন মানিকদহ ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দারা। ৮-১০ গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে। ১১ গ্রাম আর ব্রাহ্মণকান্দা ৪ গ্রাম। এই সকাল থেকেই মনে করেন শুরু হয়ে গেছে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত হয় পুলিশ, সাংবাদিক সহ উভয় পক্ষের অর্ধশতাধিক। এ সময় বন্ধ হয়ে যায় ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। মহাসড়কের ২ পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে। তবুও থামানো যায়নি সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৫ ঘন্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। পুকুরিয়া জায়গায় আসার পরে প্রচন্ড কাজে লাগছে এবং এখানে আমি ২ ঘন্টা বসা। পুলিশ আসার পরে এটা নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করার পরে এখন আর কি স্বাভাবিক চলাচলতে আছে। আমরা উভয় পক্ষই কি নিবৃত্ত করতে চেষ্টা করেছি, অলরেডি ২ পক্ষ দুদিকে চলে গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জামালপুরের মেলান্দহে নিজের ৮ মাসের সন্তান শাওনকে হত্যার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। ভোরে উপজেলার ভাবকি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় ২ বছর আগে পারিবারিকভাবে হুমায়ুন আহমেদের সাথে বিয়ে হয় শ্রাবন্তী আক্তারের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ভোররাতে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শাওনকে নিয়ে ঘর থেকে বের হন শ্রাবন্তী। পরে তাকে গলা টিপে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করে সে। ভাবকি বাজার পৌঁছালে শ্রাবন্তীকে দেখে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। তাকে আটকে পুলিশে নেওয়া হয়। এরপর পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। খবর দেয়া হলে শ্রাবন্তীকে আটক করে পুলিশ। স্বজনদের দাবি, পরকীয়ার জেরে নিজের সন্তানকে হত্যা করেছে মা।
বাচ্চার লাশ এবং তার মাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার কাজে আগাবো এবং এটা আসলে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে এটা আপডেট দিতে পারবো। শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে সারা দেশে একযোগে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যার আওতায় আসবে প্রায় 2,40,36,022 জন শিশু। 12টি জেলার 58 উপজেলার দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী টিকাদান কেন্দ্র, বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো স্থানে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। টিকা বা স্বাস্থ্য যেগুলো আমরা পাই আর কি শিশুদের জন্য, এগুলো যেন যথাসময়ে পাই, ঠিকভাবে পাই, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, মায়েরাও ভালো থাকে। বাচ্চার অবস্থা ভালো, আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আসলাম। এখানের পরিবেশও ভালো। হামে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেছে আরও 4 শিশুর, আর নতুন করে আক্রান্ত হয়েছে 1057 জন। গত 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে মৃত্যু হয়েছে 2 শিশুর, এছাড়া ঢাকায় মারা গেছে 2 জন। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেল 80 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 58 জন রোগী। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান চিকিৎসকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলে সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অতীত সরকারের মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন সংকট তৈরি হয়েছিল। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে বিগত আওয়ামী লীগ সরকার 7,000 কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নেওয়া হবে। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন। পাহাড় খেকোদের দৌরাত্মে ধ্বংসের পথে শালবাগান। সম্প্রতি চক্রের একজন আটকের পর বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপর পুলিশের অভিযানে 2 জন আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রের মূল হোতারা। শালগজারির ঘন অরণ্যে দগদগে ক্ষত, বন ও পাহাড় খেকোদের কবলে পড়ে ধ্বংসের পথে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নির্বিচারে পাহাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেট চালান রুমান, ফরহাদ ও সোহাগ। বন খেকু, পাহাড় খেকুদের তাণ্ডবে আমাদের এই বন রক্ষীরাও অনিরাপদ, তারাও বিভিন্ন সময় আক্রমণের শিকার হচ্ছে। গত 3 জুন বালুর গাড়ি সহ চক্রের সদস্য ইমনকে আটক করেন বন কর্মকর্তারা, কিন্তু অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। সেই রাতেই বন কর্মকর্তাদের উপর হামলা চালায় পাহাড় খেকো চক্র। বাগানে গাড়িটি আটক করি এবং সাথে একজন আসামিকেও আটক করি। আটক করার পরে আমরা সেই বালুভর্তি গাড়ি এবং আসামিকে আমরা থানা আমরা চালান দিয়ে দিই। আন্নান গল এবং তার ভাই ভাতিজা ফরহাদ, রুমান, সোহাগ এরা একত্রিত হয়ে আমাদের উপরে, আমার স্টাফ সহ 2 জনের উপর অতর্কিত হামলা করেন। ঘটনার পর পুলিশের অভিযানে আটক হয় সোহাগ ও ইমন, তবে পালিয়ে যায় চক্রের প্রধান রুমান। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার পর আতঙ্কে রয়েছেন বন কর্মকর্তারা। অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রেও আমরা এটার যে বালু মহালের যে আইন আছে সেই আইনে আটক করে মামলা নিচ্ছি। প্রায় প্রতি মাসেই এখানে 3-4টা করে মামলা হয়। এখানে বন কর্মচারী যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এত বিশাল এলাকা, অপরাধপ্রবণ এলাকা মনিটর করা কিন্তু খুবই কষ্টকর। এরপরও তারা তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। গারো পাহাড়ের শালবাগান রক্ষায় বন ও পাহাড় খেকোদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে নেত্রকোনার কংসপাড়ের মানুষের। পাহাড়ি ঢল আর নদীর তীব্র স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র। নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি, সড়ক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থায়ী সমাধানের অপেক্ষায় দিন গুনছেন হাজারো মানুষ। কংসের ভাঙন যেন স্থায়ী রূপ নিয়েছে নেত্রকোনায়। পাহাড়ি ঢল আর নদের তীব্র স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় কংসের তীরবর্তী এলাকায় ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির চাপে এরই মধ্যে বাহিরকান্দা, হরিদাসপুর, কাকিয়াকুড়ি, মহিষাসুরা সহ 15টি গ্রামের বহু বাড়িঘর বিলীন হয়েছে। এ অবস্থায় দিশেহারা কংসপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেকের। 4 বছর যাবত একটা ঘরের 3 বার ভাঙছে। ভাঙন তো অবস্থা খুবই খারাপ, খুবই বিপজ্জনক। অনেক গ্রামই ঘর বাড়ি ভাঙে চলে যাচ্ছে নদীতে। যেভাবে ভাঙছে এটা আস্তে আস্তে না, এটা যে কোনো সময়, আমার এই বছরই হয়তো এখনো বাকি আছে বর্ষাকাল, এই বছরে হয়তো চলে যেতে পারে ওয়াল পর্যন্ত। শুধু ঘরবাড়ি নয়, ভেঙেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমিও। কংস নদের ভাঙনে গৃহহীন হয়েছে শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে মুক্তির বাজার, লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির ও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। স্কুল আছে, ওইখানে ভূমি অফিস আছে, এগুলো ভাঙার। এখানে আবার অনেকগুলো বাড়ি আছে, হিন্দু বাড়ি, এগুলো ভাঙার হুমকিতে আছে। 2 বছর আগেও এই গাছটা ওদিকে ছিল পাটটা, কিন্তু 2 বছরের ভিতরে এতটুকু চলে আসছে। এই নদীর দুপাশেই এক পাশে ভেঙেই যাচ্ছে, ভাঙতে ভাঙতে মনে করেন যে শেষ পর্যায়ে চলে আসছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে নদী ভাঙন নিয়ে আমি সংসদে কথা বলেছি, ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা বেশ কয়েকটা সাইডে কিন্তু জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে এটি রক্ষা করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে এবং নদী তীরবর্তী জায়গাগুলোতে যে ঘর বাড়ি, অন্যান্য স্থাপনা আছে, সেগুলো রক্ষার্থে আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজগুলো চলমান আছে। শুধু আশ্বাস নয়, স্থায়ী বাঁধের ব্যবস্থা করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনার রেশ না কাটতে এবার ব্রাহ্মণবাড়িয়ায় গবাদি পশুর প্রতি অমানবিক আচরণের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাগল বিক্রির আগে ওজন বাড়াতে প্রাণীটিকে জোর করে পাইপ দিয়ে পানি পান করানো হয়। ভিডিওটি নজরে আসার পরপরই তদন্তে নামে পুলিশ। এরই মধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত 2 জনকে। দুটো বাড়তি পয়সার জন্য বোবা প্রাণীর উপর এমন নিষ্ঠুর আচরণ। তাৎক্ষণিকভাবে ছাগলের ওজন বাড়াতে জোর করে পাইপের মাধ্যমে পান করানো হচ্ছে পানি। গবাদি পশুর প্রতি অমানবিক আচরণের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার ব্যাপারী চান বাদশা বিক্রির জন্য আনা একটি ছাগলের ওজন বাড়াতে এমন নিষ্ঠুর কাণ্ড ঘটান। ভিডিওতে দেখা যায় বাদশা 2 পায়ের মাঝে ছাগলটির মুখ চেপে ধরেছেন, আরেক ব্যক্তি পাইপ দিয়ে প্রাণীটির মুখে পানি ঢালছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের একটা দৃষ্টিগোচর হয় যে একটি ছাগলকে একজন লোক 2 পায়ের মাঝখানে ধরে একটি পাইপ দিয়ে আর একজন লোকের সহযোগিতায় জোর করে পানি খাওয়াচ্ছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি। থানায় একটি জিডির ভিত্তিতে মূল অভিযুক্ত বাদশা ও তার সহযোগী সাদাতকে আটক করে পুলিশ। বিকেলে তাদের পাঠানো হয় আদালতে। কাস্টমারকে প্রতারিত করার জন্য বা ইলিগাল গেইন করার জন্য অনেক ব্যবসায়ীরাই আমরা এই অসাধু পন্থা অবলম্বন করি এবং তাদের জন্য আমরা বলতে চাই যে এটা আসলে আইনগত অপরাধ। ব্যবসায়িক লাভের জন্য যাতে এরকম কোনো নিষ্ঠুরতা না করে, এই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানাবো। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, জোর করে অতিরিক্ত পানি বা খাবার খাওয়ানো প্রাণীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এভাবে সাময়িক ওজন বাড়িয়ে গবাদি পশু কিংবা হাঁস মুরগি বিক্রি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ তাদের। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে বদলে যাচ্ছে পাবনার রূপপুর। একসময়কার ধুধু বালুচর এখন ব্যস্ত শহর। সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। এক কথায় বদলে যেতে শুরু করেছে চিত্র।
রূপপুরে যেখানে একসময় ছিল ধুধু বালুচর, মাঠের মধ্যে ছিল ছোট্ট এক প্রাচীর স্থাপনা, সেখানে এখন হাজারো মানুষের পদচারণা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর যা এখন ব্যস্ততম নগরী। আগে এত ভালো ছিল না, আগে তো গ্রাম মতন ছিল। এখানে ধরেন এই সমস্ত হওয়াতে বেশ এখন উন্নত হয়েছে। বিদেশিদের আনাগোনার কারণে এখানে ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন হয়েছে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে, বড় বড় পোশাক ব্র্যান্ড শপগুলো এখানে আসছে, এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। রূপপুরের মতো পরিবর্তন শাহপুরেও। আগে যেখানে ছিল ঘন জঙ্গল, বন্যপ্রাণীর বসবাস, সেখানে এখন গড়ে উঠেছে আধুনিক মার্কেট, অসংখ্য রেস্তোরাঁ, ফ্যাশন হাউস সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, যাদের নামও আবার রুশ ভাষায়। প্রায় 5000 রাশিয়ানের কল্যাণে আধুনিক গ্রিন সিটি এখন যেন রুশপল্লী। এই রাস্তা বরাবরই এই রাশিয়ার এই সৌজন্যে অনেক দোকান গড়ে উঠেছে। এখানে অনেক উন্নত মার্কেটও তৈরি হয়েছে। আগে জায়গা লিবার লোক ছিল না, এখন সোনার দামের দাম, কেউ কিনতেই পারছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর থেকেই বদলে যেতে থাকে এই জনপদ। গড়ে ওঠে রিসোর্ট, শতাধিক রেস্তোরাঁ ও শপিং মল। সেখানে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। একটা রাশিয়ান সিটির মতো হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অনেকের কর্মসংস্থানের বৃদ্ধি পেয়েছে। এখানে অনেকে ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান তারা এখানে ওপেন করছে। রূপপুর প্রকল্পের প্রভাবে আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে স্থানীয় জনপদের। জমির দাম বেড়েছে কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চাঁদপুরে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। উচ্চ ফলনের আশায় আমদানিকৃত বিএনআর হাইব্রিড ধান প্রথমবার চাষ করে সর্বশান্ত 30 জন কৃষক। ফসল ঘরে তোলার নির্ধারিত সময়ের চেয়ে 1.5 মাস পেরিয়ে গেলেও মাঠ জুড়ে কাঁচা ধান গাছ। দাবি দ্রুততম সময়ে দেয়া হোক ক্ষতিপূরণ। চাঁদপুরের মতলব দক্ষিণ ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকার গোবিন্দপুর, নন্দীখোলা, কাছিয়ারা ও বকচর গ্রাম এবছর নতুন জাতের বিএনআর হাইব্রিড ধান চাষ করেন স্থানীয় কৃষকরা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলনের দেখা না মেলায় সবার চোখে মুখে এখন চিন্তার ভাঁজ। কৃষকদের অভিযোগ, স্থানীয় এক ডিলারের কাছ থেকে প্রতি কেজি বীজ ধান 550 টাকা দরে কেনার পর বীজতলা তৈরি করেন তারা। পরে গেল ফাল্গুনে চারা রোপণ করা হয়। 5 মাস হয়ে গেলেও আসেনি ধানের ছড়া। কোথাও কোথাও এলেও সবই চিটা। যে করে ছড়া এসে যাই, 2-1টা আসছে, সবগুলা চিটা। আমরা কৃষকের ছেলে, আমরা এখন কি করে খাবো? লগের ক্ষেত্রে ধান বাড়ে গেছে, ভাইকে দাইয়া হয়ে গেছে, আমরা নীরব হয়ে বসে। 6 একর জমি করছি, 1 পয়সার ফলন আমি পাই নাই। ফলন না আসায় অনেকেই ধান গাছ কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এমন পরিস্থিতিতে অর্থ ও খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষি পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে শতভাগ ক্ষতিপূরণ দাবি তাদের। সবগুলি কৃষক এই অবস্থা হইতাছে, আর প্রত্যেকটা কৃষকের মনে করছে মাথায় হাত, একটা ধানও কেউ দিতে পারে না। কৃষি অফিসার থেকে কোনো লোক আসে নাই, কোনো কোম্পানিতে লোক আসে নাই, তাই ভেবে আমরা খুব হতাশাগ্রস্ত। তবে ডিলার ও বীজ কোম্পানির প্রতিনিধির দাবি, আমদানি করা ধানের বীজ পরীক্ষা করে সরকারি অনুমোদনের পরই চাষাবাদের জন্য দেয়া হয়। প্রথম দিকে যারা চাষ করেছেন তাদের ফলনও ভালো হয়। তবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তারা। হাইব্রিডের নিয়ম হলো 20 থেকে 25 দিনে চারা লাগাইতে হবে। কৃষক এটা নিয়ম না মেনে অনেক লেট করার পরে আর বোরোর ধানটা বোরোতে না লাগায় শেষে লাগানোর কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আলু তুলে করছে, এখানে অন্য সমস্যা হয়েছে, লেটে যারা করছে। প্রথমে আমরা নিয়ে আসছি, আমরা স্যাম্পল গুলো আমাদের কাছে পাঠাইছি, ওনারা রিসার্চ করতেছে যে কি জন্য এটা সমস্যা হলো, এটার জন্য আমরা তদন্ত করতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এ ধরনের ধান চাষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বীজ কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কৃষকদের সচেতন হওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ভ্যারাইটি একটা নির্দিষ্ট জীবনকাল থাকে। এখন আর এই ধানে ফ্লাওয়ারিং আসা সম্ভব না। আমরা সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে এই বায়ার কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তাদেরকে এই বিষয়টা অবগত করেছি। বায়ার কোম্পানির প্রতিনিধি এখানে এসেছেন, ভিজিট করেছেন সেভারাল টাইমস, এবং তারা কৃষকদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে যত ক্ষতি হয়েছে আমরা একটা অংশ ক্ষতিপূরণ আপনাদেরকে দিব। বেশি ফলনের আশায় প্রায় 40 একর জমিতে বিএনআর হাইব্রিড ধান জাতের ফসল আবাদ করেন চাষিরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নড়াইলে প্রথমবারের মতো বিশ্ব ভোঁদড় দিবস উদযাপন হয়েছে।
গ্রাম বাংলায় শত বছর ধরে ভোদর দিয়ে মাছ শিকার করার ঐতিহ্য নড়াইলের একটি গ্রামে এখনো টিকে আছে। মানুষ আর ভোদরের বন্ধুত্বের সে চিত্রই ফুটে উঠেছে আয়োজনে, যা দেখতে চিত্রার পাড়ে ভিড় করেন অনেকেই। ভোদর নিয়ে প্রদর্শনী করেন গোয়ালবাড়ি জেলেপল্লীর বাসিন্দারা। আমরা জানতে পেরেছি যে আজকে নাকি এই গোবরাতে আপনার যে বদর পড়লে এখানে বদর দিয়ে মাছ শিকার করা হবে বা বদর দেখানো হবে। মূলত এই খবরটা পেয়েই বদরগুলো দেখার জন্য এখানে আসলাম। প্রথমে বদর ছেড়ে দেওয়া হয় নদীতে, তারপরে বদর চারপাশে মাছ দাবড়ে আনে এখানে এক জায়গা করে, তখন জাল দিয়ে তখন মাছগুলোকে আটক করে ধরা হয়। যে মাছ ধরা এই দৃশ্যটা দেখে খুবই আনন্দ লাগছে, কারণ এই আগে পরে আমরা কখনো আমাদের জেনারেশনে আমরা কখনো এগুলো দেখি নাই। জেলেপল্লীতে প্রায় 200 বছর পূর্ব থেকে বদর দিয়ে মাছ শিকার করে আসছে। সারা বিশ্বে বিপন্ন ভোদর যেভাবে হারিয়ে যাচ্ছে, সেই ভাবনা থেকে মূলত হচ্ছে ভোদরকে রক্ষা বা সংরক্ষণ করার জন্য আমরা মূলত উদ্যোগ নিয়েছি। এখানে আজকে আমরা দেখছি কয়েকটা এখানে আরো ভোদরের সংখ্যা বৃদ্ধি করে ভোদর সংরক্ষণের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা আমি এখানে করে দেওয়ার চেষ্টা করব। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।